রেস্ট্রিকশনে থাকা সত্ত্বেও এই রেস্ট্রিকশনের মধ্যেই চুরি করে প্রেমটা করেই ফেলেছি। প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা রোল মডেল হলেও আমার বাবা সত্যিই ডিফারেন্ট ছিলেন। পারফর্ম করার আগে নিজের কোনো লাকি কোনো চার্ম আছে কিনা? আরে মাফ করি দেন। ও আচ্ছা আচ্ছা। এখন আমি বাড়িয়ে করার সময় যদি এভাবে কিছু করি তা আমি নিশ্চয়ই কথা বলার সময় এভাবে বলছি না, রাইট? যেই ঘটনা ঘটে গেছে এরপরে কি তোমাকে মিমিক্রি করতে বলা হলে তুমি আর করতে চাও? এটা কি সত্যিটা বলতে হবে? সত্যিটা। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের নিয়মিত পডকাস্ট আয়নাতে। মাহ রয়েছে আপনাদের সাথে বরাবরের মতো এবং আমার সঙ্গে রয়েছে আজকে একজন স্পেশাল গেস্ট। তার অনেক বড় ইন্ট্রোডাকশন আমি দিব না, কিন্তু আমি অনেক এক্সাইটেড তাকে দেখে, কারণ নর্মালি যেটা হয় ঢাকার স্টেজ, স্পেশালি ঢাকার বাইরে কক্সেস বাজার, সিলেট যত ধরনের কর্পোরেট শো আছে তার সঙ্গে আমার ব্যাক স্টেজে সবচেয়ে বেশি দেখা হয়। এই প্রথমবারের মতো খুব সম্ভবত আমরা মুখোমুখি হলাম এবং গানের বাইরে তাকে নিয়ে আমার জানার খুব ইচ্ছা। আমরা একসঙ্গে অনেকক্ষণ গল্প করতে চাই এবং আপনাদেরকে অফকোর্স সাথে নিয়ে আমার সাথে রয়েছে বাংলাদেশের ভীষণ জনপ্রিয় এবং ভীষণ গুণী, সেই সাথে ফ্যান ফেভারিট ঐশী। হ্যালো, ওয়েলকাম। হ্যালো হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরা অনেক গল্প করছিলাম, আমি আমার প্রোডিউসারকে বলছিলাম যে কোনো টেনশন করো না, আজকে আমরা শুধু গল্পই করব। আমরা গল্পই করব, আমরা লিটারালি গল্প করব। একদম। আগে বলো, সিজন কেমন যাচ্ছে? ভালো আলহামদুলিল্লাহ। শীত খুব পছন্দ করি, সো এই সময়টা আসলে আমার একে তো শীত, তার উপর কনসার্টস, একটা সিজন যায়, তো সব মিলে আমার খুব হ্যাপি একটা টাইম কাটে। স্কেজুয়াল সব উল্টাপাল্টা হয়ে যায় এই টাইমটাতে, ধরো খাওয়া দাওয়া, জার্নি সবকিছু মিলিয়ে, বাট স্টিল ফান। উল্টাপাল্টা আসলে কি নিজের মতো করে উপভোগ করাটা আমি মনে করি ইম্পর্টেন্ট। সো আমি যখন শোতে যাই, হ্যাঁ এটা ঠিক, দিনগুলো খুব ব্যস্ত কাটে তখন, কারণ আমার তো এর মধ্যে পড়াশোনাটাও করতে হয়, রাইট? সো ব্যালেন্স করে নিতে হয়। বাট আমি খুব এনজয় করি সকালবেলা ঘুম থেকে উঠে জার্নি করে ওই গন্তব্যে যাওয়া, সেখানকার মানুষগুলোর সঙ্গে দেখা হওয়া, রেডি হওয়া, হ্যাঁ রেডি হওয়া, মানে স্টেজে যাওয়ার জন্য সাজা, দেন স্টেজে যখন যাই তখন ওই মানুষগুলোর সঙ্গে সামনাসামনি ইন্টারাকশনের ওই সুযোগটা পাওয়া, তো সব কিছু মিলে আসলে আমি এই জার্নিটা খুব উপভোগী করি। এক্স্যাক্টলি। এবং এক একটা ব্র্যান্ডের ধরো অডিয়েন্স এক এক রকম হয়। হ্যাঁ, একটা ব্যাংকের শো করতে গেলে এক ধরনের অডিয়েন্স, যেখানেই যাই, ওপেন কনসার্ট বলি, কর্পোরেট শোজ বলি, যেখানেই যাই না কেন, আমি একটা কথা বলি সব সময় যে অনেকগুলো প্রশ্নে পরীক্ষা হয়, আর আমাদের হচ্ছে প্রশ্নটা একই, গানই গাবো, পারফরমেন্সটাই করব, কিন্তু উত্তর ভিন্ন, কারণ এক এক জায়গায় এক এক অডিয়েন্স, তো অডিয়েন্সকে বুঝে সেভাবে গান গাওয়া, তাদের মতো করে লিস্টটা সাজানো, তারা কি ধরনের গান পছন্দ করবে। তো এই কারণে প্রত্যেকটা প্রোগ্রামের আগেই মনে হয় ওই স্টেজের যেই ঘন্টা থাকবো আমি, ওই সময়টা হচ্ছে একটা পরীক্ষার মতো, আর তখন নতুন করে উত্তরটা আবার আমাকে দিতে হয়। বাট আমি এই জিনিসটা খুবই উপভোগ করি। অনেকেই হয়তো জানে, আবার হয়তো খুব অল্প সংখ্যক মানুষ জানে না যে ঐশী একজন ডক্টর, একজন MBBS ডক্টর। তো প্র্যাকটিসটা তো তুমি করতে চাও সামনে একদম ফুল? হ্যাঁ, আমি তো মাত্র আসলে পাশ করে বের হয়েই আমি MBA ঢুকলাম। ডাক্তারি প্রফেশনটা আবার একদম অন্য একটা দুনিয়া, এই দুনিয়াটা অন্যরকম। কেন বললাম, MBBS কমপ্লিট করতেই একটা লম্বা সময় চলে যায়, তো সেই 6-7 বছরের লম্বা সময়টা পার করার পর পোস্ট গ্রাজুয়েশন করা, সেটার ট্রেনিং করা, তারপরে গিয়ে একজন হয়তো কোনো একটা স্পেশালিস্ট হিসাবে নিজেকে তৈরি করছে, এরপরে তাকে প্র্যাকটিস করতে হবে, অভিজ্ঞ হতে হবে, তারপর আমরা গিয়ে বলতে পারি তিনি একজন অভিজ্ঞ ডাক্তার। ওই রাস্তাটা অনেক লম্বা একটা রাস্তা এবং অনেক ধৈর্যের একটা জায়গা। তো আমি তো আসলে মাত্র রাস্তা শুরু করলাম, আমি একদম মানে শিক্ষানবিশ বলবো নিজেকে, কারণ আমি MBBS জাস্ট কমপ্লিট করেছি 22-এ, আর আমি 23-এই শুরু করেছি আমার এই নিপসাম থেকে MPH এর জার্নিটা। আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যেই পরীক্ষাটা হয় MPH MPL ওগুলোর জন্য, তো সেটা মার্চে হয় সব সময়। আমি যখন পাশ করলাম 22-এ, এই ঠিক পরপরই আমি CCU-তে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছিলাম আমার মেডিকেলেই। আচ্ছা। সো ওখানে থাকা অবস্থায় আমি সবসময় একটা জিনিস দেখতাম যে আমার বাবা যেহেতু অ্যাডমিন, অ্যাকাউন্টস, এই ফিল্ডটা ওনার, তো ওই জায়গা থেকে বোধহয় রক্তে আমি জিনিসটা পেয়েছি। সো আমার সামহাও অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা একটু পছন্দ। আচ্ছা, মানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনটা আর কি আমার পছন্দ। সো ওই জায়গা থেকে আর কি আমি পাশ করার পর ভাবলাম যে পোস্ট গ্র্যাজুয়েশন একটা লম্বা জার্নি, তারপর ট্রেনিং আরেকটা লম্বা জার্নি। সো আমার যেহেতু মিউজিকে একটা বেশ ভালো সময় দিতে হয়, আমি
কিভাবে আসলে আগালে আমার জন্য সুইটেবল, রাইট, সেটা ভাবতে গিয়ে আমার কাছে মনে হলো যে একবার পরীক্ষাটা দিয়েই দেখি, যদি হয়ে যায় তাহলে এই দিকটাতে আগালে আমার জন্য খারাপ হবে না। এটার আরেকটা কারণ আমি মনে করি, কারণ আমি যেহেতু পাবলিকের সঙ্গে মিলেমিশে কাজ করি গানের জায়গা থেকেই, সো পাবলিক হেলথ আমার জন্য অবশ্যই একটা সুন্দর ফিল্ড। সো সেই জায়গা থেকেই ভাবলাম যে পরীক্ষাটা দেই। তো যেহেতু চান্স পেয়ে গেলাম, পরে ভাবলাম ভালো পড়ি, হসপিটাল ম্যানেজমেন্ট আমারও পছন্দের জায়গা। এবং আমি আসলে হসপিটাল ম্যানেজমেন্টের সাবজেক্টগুলো যখন থেকেই পড়েছি, আমি না খুব উপভোগ করে পড়েছি। আমি কোনো প্রেশার থেকে বা জোর করে পড়াশোনা করতে হবে এরকম কিছু ছিল না। আমার কাছে মনে হয় এই কারণেই হয়তো আমি দুটো জায়গাকে কষ্ট হলেও ম্যানেজ করতে পারছি এখন পর্যন্ত। বাকিটা আল্লাহ ভরসা, সামনের দিনগুলোতেও অবশ্যই আমার জায়গা থেকে এই চেষ্টাটা থাকবে। মানে আমি আসলে সবসময় যেটা করেছি, যখন যেটাকে প্রায়োরিটি দেওয়া দরকার। আবার কখনো এমন হয়েছে যে খুব বিশেষ কোনো অনুষ্ঠান, আমাকে সেখানে যেতেই হবে, এবং সেই সময় আমার হয়তো একটা 15 মিনিটস ক্লাস আছে। আমার এমনও হয়েছে যে আমার ফ্রেন্ডস, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেশন সবাই আমাকে এতটা কোঅপারেট করেছে যে আমি জুমে ক্লাস করেছি, এবং ওই সময় আমি একমাত্র ছিলাম যে এভাবে অনলাইনে ছিলাম, বাকিরা সবাই ফিজিক্যালি ছিল। সো আমি অনুষ্ঠানে থাকা অবস্থায় আমি পাশে এক জায়গায় বসে জুম কলে আমি আমার পড়াশোনা, আমার ক্লাস শেষ করে তারপর আমি আবার গেট ব্যাক করেছি। সো এরকম অনেক হিস্ট্রি আছে। তো স্যার আসলে আমাকে সবসময় মিউজিক্যালি অনেক মোটিভেট করতো। উনি কখনো এটা ফিল করতে দেয়নি যে তুমি এমবিবিএস পড়তে আসছো আবার তুমি গানও করবা, না, তুমি দুটোই সুন্দর মতো করো। এবং আমার মনে হয় যে আমার এমবিবিএস জার্নিটা সুন্দর করার ক্ষেত্রে স্যারের আসলে অনেক অবদান। আমি খুবই কৃতজ্ঞ স্যার সহ আমার প্রত্যেক সম্মানিত শিক্ষকদের প্রতি, ছোটবেলা থেকে এখন পর্যন্ত। আমি নিজেই আসলে অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম তোমার কথাগুলো, কারণ এত সহজ না বিইং আ ডক্টর। যারাই শেষ করেছে এমবিবিএস তারা শুধু মানে এমবিবিএস শেষ করতেই হিমশিম খায়, সেখানে তুমি ফুল টাইম গান করছো, তার উপরে আবার এমবিবিএস শেষ করছো, মানে এটা চিন্তা করতে পারছি না। এটা সেই জায়গা থেকে একেবারেই পারতাম না। আমার অবশ্যই একটা অন্যরকম ভালোবাসা, ফ্যাসিনেশন, ডেডিকেশন সবই ছিল এই জগৎটার প্রতি, মানে মেডিকেল জগতের প্রতি। আমি ছোটবেলা থেকেই চাইতাম আমি ডাক্তার হব, মানে এটাই বলতাম, আমি গান গাবো, আমি ডাক্তার হব। সো আমার এই দুটোই আসলে ড্রিম ছিল। তো সহজ হয়েছে আমার ফ্যামিলি সাপোর্টের জন্য। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি আসলে আসছিলাম। আন্টির কথা স্পেশালি আমি শুনতে চাই। এমন একজন মানুষ, আমি খুব অল্প দিন আন্টিকে দেখছি তোমার আশেপাশে, সবকিছু তার নখদর্পণে একদম তোমার সবকিছু অ্যাটেন্ড করছে, মানে আমার পুরো ক্যারিয়ারটাই আসলে, মানে আম্মু এবং আমি, আসলে আব্বুর কথা তো অবশ্যই বলতে হবে। আম্মু এবং আব্বু একে অপরের পরিপূরক, এবং এই দুটো মানুষের এই সম্মিলিত প্রচেষ্টা না থাকলে আমার পক্ষে আসলে এভাবে দুটো জার্নি একসাথে কমপ্লিট করা সম্ভবই হতো না, এগিয়ে যাওয়া সম্ভবই হতো না। কারণ আমি যদি তোমাকে একটা দৃশ্য দেখানোর চেষ্টা করি আমার লাইফটা আসলে কেমন ছিল, আমার লাইফটা ছিল আমি একদম হোল ডে পড়াশোনা করতাম, হোল ডে আমি বই নিয়ে থাকতাম। আমি যদি ঘুমোতেও যাইতাম আমার পাশে আমার বই থাকতো, মানে পড়তে পড়তে ঘুমাচ্ছি, মানে এরকমও করতে হতো যে পরীক্ষা আছে দেখতে দেখতেই ঘুমাচ্ছি, এরকম ছিল। আমি পড়ুয়া ছিলাম না, পড়ুয়া আমি হয়েছি আসলে ইন্টার লাইফ থেকে। এসএসসি পর্যন্ত আমি তুমুল ফাঁকিবাজ ছিলাম। ইন্টারে আস্তে আস্তে আমার পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়ে, তোমার অ্যাট্রাকশন, প্রেম জন্ম নেয়। আস্তে আস্তে আমি একটু সিনসিয়ার হওয়া শুরু করি। তো আমার আসলে এই বাবা এবং মা যেটা করতেন, আমি তো পড়াশোনা করতাম, আব্বু সম্পূর্ণ প্রোগ্রামের ডিলিং, ম্যানেজমেন্ট, আমি কোথায় যাব কি করব, মানে সহজ ভাষায় আব্বু ছিলেন আমার ম্যানেজার, এবং তিনি জব করতেন। কোথায় জব করতেন এটা বোধহয় বলা ঠিক হবে না। আচ্ছা, বলা ঠিক হবে কি? কোনো অসুবিধা নেই, বলতে পারো। আমার বাবা ডেনমার্ক এমবাসিতে ছিলেন, তো আব্বু তো জব করতেন। আব্বুর জবের পাশাপাশি আব্বু আমার ম্যানেজমেন্ট করতেন, মানে তিনিও আসলে ডুয়েল রোল প্লে করেছিলেন। তার জন্যও ডিফিকাল্ট ছিল চাকরি করে আবার পাশাপাশি একটা প্রফেশন ম্যানেজ করা ম্যানেজার হিসেবে, এটা আমি মনে করি খুবই ডিফিকাল্ট। তো এরপরে আম্মুর কাজ ছিল আমার কস্টিউম, আমার মেকআপ, আমার পড়ছি, হ্যাঁ এতটা থেকে মেকআপ নিতে হবে, ওকে পড়া শেষ, বই বন্ধ, হ্যাঁ এবার আমি জাস্ট আমার মেকআপের চেয়ারে আমি হেলান দিতাম, একটা কুশন দিয়ে আমি ঘুম দিতাম, এই ঘুমে থাকা অবস্থায় আমার মা আমার মেকআপ করতো।
অ্যান্ড আন্টি মেকআপ করতে তোমার? তখন আমি মেকআপ করতে পারতাম না। ওকে, এটা আমি খুব বেশি দিন আগেরও যে কথা বলছি তা না, আমার মেডিকেলের লাইফের সময়ের কথাই বলছি। আচ্ছা, কারণ কি আমার মেডিকেলের জার্নি শুরু হয়েছে 2016 থেকে, আর আমি মিডিয়াতে কাজ করি 12 থেকে, বাট আমার অ্যাক্টিভলি গানের পরিচিতি, আমার অ্যালবামের পরিচিতি সবকিছু মিলে ওই সময়টা হচ্ছে 2015। সো এই যে 15-16 মানে আমার গানের ব্যস্ততা আর মেডিকেলের ব্যস্ততা অলমোস্ট সেম সময়, হ্যাঁ একই সময়। তো তখন এরকম আমি ঘুমাতাম, ন্যাপ নিয়ে নিতাম একটা, তখন আম্মু আমাকে মেকআপ করে দিত, তারপর মেকআপ শেষ আমি ন্যাপ থেকে উঠতাম, দেন আমার ড্রেস সব রেডি, আমি ড্রেস পরতাম অ্যান্ড আমি প্রোগ্রামের জন্য রেডি। এরপরে দেখা যেত আমার বাবা মা আমাকে দেখে ফিডব্যাক দিত, হ্যাঁ আচ্ছা হেয়ার স্টাইলিং ঠিক আছে, আচ্ছা এটা ঠিক আছে, ড্রেস ঠিক আছে, ওকে ঠিক আছে, ডান, আমরা শোয়ের জন্য রেডি। আমি আমার এই দুটো স্বপ্নের পথে থাকতে পারতাম না যদি আমার এই পারিবারিক সাপোর্টটা না থাকতো। অনেক অনেক বড় সাপোর্ট। কিন্তু আমার একটা প্রশ্ন মাথায় ঘুরছে, তোমার বিয়েটা তো প্রেমের বিয়ে, হ্যাঁ, তুমি এত কিছুর মধ্যে প্রেমটা করলে কিভাবে? আমি ছোটবেলা থেকে আসলে খুব রেস্ট্রিকশনে বড় হয়েছি। রেস্ট্রিকশনটা আমি খুব পজিটিভলি দেখতাম সব সময়। পজিটিভলি এই কারণে দেখতাম কারণ আমি মনে করি আমার ওই রেস্ট্রিকশনসগুলোর জন্য আমি নিজেকে খুব পরিচ্ছন্ন একজন মানুষ হিসেবে বড় করতে পেরেছি। আমি অনেক কিছু শিখেছি, নিজেকে ভালো খারাপ এই জায়গাগুলোতে বিবেচনা করে কিভাবে ভালো থাকতে হয় সেই জিনিসটা আমি আমার পরিবারের কাছ থেকে শিখতে পেরেছি, কারণ আমি অনেক রেস্ট্রিকশনে বড় হয়েছি। আমি মনে করি রেস্ট্রিকশন সন্তানদের জন্য প্রয়োজন, দরকার আছে। এবং কিন্তু হ্যাঁ, রেস্ট্রিকশনে থাকা সত্ত্বেও এই রেস্ট্রিকশনের মধ্যেই চুরি করে প্রেমটা করেই ফেলেছি। একটু প্লিজ আমি স্টোরিটা জানতে চাই। এই স্টোরি নিয়ে অনেকবার কথা আসলে বলা হয়ে গেছে এবং আমার মনে হয় ইতিমধ্যে সো কল্ড ভাইরাল ক্লিপসের মাধ্যমে মানুষ জেনেই গেছে যে আমি আসলে কিভাবে, ধরো অনেকেই জানে না আমার মতো, আমি নিজেই জানি না, সো এরকম অনেকে থাকতে পারে জানে না, তাদের জন্য। দুজনই একই ফিল্ডের, আমার হাজবেন্ড ও তো অ্যাক্টিং করে, রাইট। সো ও একটা সিনেমায় অ্যাক্টিং এর সুবাদে আমি সেই সিনেমায় আমি গান করেছি। আচ্ছা, তো ওভাবে ওর সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় এবং সাক্ষাৎ থেকে ভালো লাগা থেকে পরিচয়। আন্টি সব সময় তোমার সাথে থাকে, তুমি নাম্বারটা আদান প্রদান কখন হলো? কথা নাম্বার আদান প্রদান করিনি, আমরা সোশ্যাল মিডিয়ায় প্রথমে একসাথে হয়েছি এবং সেখানে আমাদের কথা বলা শুরু হয়েছে, পরিচয় শুরু হয়েছে। এরপর পরিচয় থেকে আস্তে আস্তে বন্ধুত্ব থেকে অন্যদিকে চলেই গেল। তারপরে ভাবলাম বিয়ে করে ফেলি। আচ্ছা, বিয়ের কথাটা বাসায় কি তুমি আগে বলেছিলে যে আমি পছন্দ করি ছেলেটাকে? হ্যাঁ হ্যাঁ, মানে আগে একটুখানি ধরা খেয়েছিলাম, আম্মুর কাছে একটু ধরা খেয়েছিলাম। ধরাটা খেয়েছিলাম ভিডিও কলে কথা বলতে গিয়ে, কারণ ওই যে রেস্ট্রিকশন ছিল প্রচুর। তো মানে এটা কি তোমার প্রথম প্রেম নাকি এর আগে তুমি টুকটাক প্রেম করেছো? প্রেম এটাই প্রথম, এর আগে আর প্রেম ছিল না। হ্যাঁ, ইয়াং বয়সে কিছু থাকে না, ভালো লাগা ছোটখাটো হয়তো ছিল এরকম, হ্যাঁ ওরকম ছোট ছোট ঘটনা থাকলেও আমি আসলে ভালোবাসা বা প্রেমটা কি জিনিস, কেমন হতে পারে একজন মানুষের প্রতি ভালো লাগা, সেটা আমি আসলে আমার জামাইকে আমার জীবনে পাওয়ার পর উপলব্ধি করেছি। এবং আমি আসলে মনে করি প্রেম জিনিসটা খুবই পবিত্র একটা জিনিস, এবং এটা আসলে যে প্রথমবার অনুভব করবে তখন সে বুঝবে যে আসলে প্রেমের অনুভূতিটা কি। বেশি পাকনা কথা বলে ফেললাম। আচ্ছা, আন্টির কাছে তুমি ধরা খেলে ভিডিও কলে কথা বলতে ভিডিও কলে আমরা ইশারায় কথা বলতাম আসলে, কারণ আমি বাসায় খুব ভয় পেতাম, যেহেতু রেস্ট্রিকশনে বড় হয়েছি, বাসায় একটা ভীতি ছিল, আব্বা আম্মুকে খুব ভয় পেতাম। সো সেই ভয়ের জায়গা থেকে আমি কখনো এই সাহস করিনি যে আমি আমার বাবা মার উপস্থিতিতে আমি বাসায় আবার ফোনে জোরে জোরে কথা বলবো, এই সাহস আমার কখনো ছিল না। আচ্ছা, সো আন্টি টের পাওয়ার পরে কি রিঅ্যাকশন দিল? টের পাওয়ার পরে একটু তো একটা বকাবকি একটা সিচুয়েশন হয়েছে। তারপরে আম্মু নিজেই বুঝে নিয়েছে যে না, মেয়ের হয়তো একটা বেশ ভালোই একটা ভালো লাগা আছে, আটকানো যাচ্ছে না। পরে আর কিছু বলেনি। একটা সময়ে এসে যখন আমার কাছে সঠিক মনে হয়েছে যে হ্যাঁ এখন সঠিক সময় একটা নতুন জীবনে পা রাখার, তখন আমি বাসায় শেয়ার করেছি এবং যে আমি পছন্দ করি একজনকে। এরপরে পারিবারিকভাবে আমরা একসাথে বসেছি, পারিবারিকভাবে বসার পর এনগেজমেন্ট হয়ে গেল, বিয়ের কথাবার্তা হলো। ওকে, মোটামুটি স্মুথই ছিল সবকিছু, আলহামদুলিল্লাহ।
স্মুথ ছিল, বাট হ্যাঁ অবশ্যই একটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট মিসিং ছিল। আমার বাবার সাথে তো আমি শেয়ার করতে পারিনি, এটা একটা দুঃখ আমার আছে। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি আমার জীবনে যা কিছু করেছি একটা কাপড় কেনা থেকে শুরু করে কলম কেনা পর্যন্ত এভরিথিং আমি আমার বাসার পারমিশন করেছি। আমার বাসার অনুমতি ছাড়া আমি আমার জীবনে কোনো কিছু করিনি। তো এই একটা জিনিস যে জীবনসঙ্গী নির্বাচন, এই জিনিসটাই হয়তো আমি নিজের থেকে সিদ্ধান্ত নিয়েছি। এবং আমি বিশ্বাস করি আমার বাবা যদি থাকতেন এবং তিনি যদি দেখতেন, তিনি প্রাউড ফিল করতেন যে না, আমার মেয়েটাকে আমি যে শিক্ষা দিয়েছি, তাকে যা আমি গাইড করার চেষ্টা করেছি যেভাবে, সে আমার কথা মেনে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পেরেছে। আলহামদুলিল্লাহ। আমি ফিয়ামানিল্লাহ সামনের পথ চলাটাও যেন এভাবে সুন্দর করে কাটাতে পারো। শো নিয়ে অনেক কথা হচ্ছিল, নিজের প্রথম শো এর কোনো স্মৃতি মনে আছে? প্রথম শো বলতে কি, প্রথম যখন স্টেজে উঠি একদম বাচ্চা বয়সে, সেটা একটা অনুভূতি। আর যখন কমার্শিয়ালি কাজ শুরু করি সেটা অন্য অনুভূতি। প্রথম যখন আমি বাচ্চা হিসেবে স্টেজে উঠেছি সেটা ছিল 2003। আচ্ছা, অনেক। তখন আমি ক্লাস 1-এ পড়ি এবং তখন আমি একটি ছড়া গান গেয়েছিলাম। গানটাও আমার মনে আছে, পড়ার টেবিলে আমি পড়তে এলে, নোয়াখালী শিল্পকলা একাডেমির মঞ্চে আমি গানটা করেছিলাম। এবং সেদিন আমি এতটাই নার্ভাস ছিলাম, আমার এখনও মনে আছে, আমি স্টেজ থেকে নামার পর আমার বাবা মা খুব হেসেছিলেন। হাসির কারণটা ছিল মাইকটা সামহাও একটু বাঁকা হয়ে প্লেসড ছিল, সো অডিয়েন্স তো এই দিকে ছিল, মাইকটা বাঁকা থাকাতে আমি পুরোটা অনুষ্ঠান বাঁকা অবস্থায় বসেই দাঁড়িয়েই গানটা গেয়ে দিয়ে চলে আসছি। মানে আমার আর এই হুঁশ ছিল না যে অডিয়েন্স তো এইদিকে, আমাকে এইদিকে ফিরে গান গাইতে হবে, আমি একটু এইদিকে বাঁকা হয়ে ওই মাইক যেভাবে ছিল ওভাবে গান গেয়ে চলে আসছি। বাট এরপর থেকেই আমি আমার প্রাতিষ্ঠানিক যেই অনুষ্ঠানগুলো হতো, আমি মৌমাছি কচিকাচার মেলায় গান শিখতাম নোয়াখালীতে। তার আগে আমার জার্নি হচ্ছে আমার মায়ের হাতে, আমার হাতে খড়ি। আমার মা আমাকে, আমার এখনও মনে আছে, আমার যেহেতু বাবা মা দুজনই সংস্কৃতি মনা ছিলেন এবং তারাও কিছুটা জানতেন, মানে ওই প্রাথমিক শিক্ষাটা দেওয়ার জন্য যেই নলেজটা প্রয়োজন সেটা আমার বাবা মা দুজনেরই ছিল। তো আমার বাবা আমার মাকে সেই গুরুর দায়িত্বটা দিয়েছিলেন এবং আমার মা আমাকে ওস্তাদ মুন্সি রইসুদ্দিনের যেই বইটা আছে সেই বইটাকে ফলো করে আমার মা আমাকে প্রথম আমার গানের হাতে খড়ি দেওয়া শুরু করেন। মনে আছে কত টাকা তুমি পারিশ্রমিক পেয়েছিলে প্রথম শো থেকে? হ্যাঁ, আমার সব মনে আছে। কত টাকা? এটা কি বলা ঠিক হবে কিনা আমি জানি না, বাট আমার বলতে কোনো লজ্জা নেই। হ্যাঁ, আমি শুরু করেছি 300। আচ্ছা, কি করেছিলে টাকাটা পাওয়ার পর মনে আছে? আমি প্রথম দিককার টাকাগুলো সব রেখে দেওয়া হতো এবং আমার এখনো মনে আছে, আমি প্রথম ক্লাস 4-এ আমাদের একটা আড্ডার মতো একটা জায়গায়, সেখানে আমি তখন তো আমি অনেক ছোট, তো আমি এমনি খালি গলায় গান গেয়েছিলাম। আমি কোন গানটা গেয়েছিলাম সেটাও আমার মনে আছে, ও কি গাড়িয়াল ভাই। সো একটা ছোট মেয়ে দরাজ কণ্ঠে টান দিয়ে গাড়িয়াল ভাই গাচ্ছে, সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল ওই সময়। সেই আড্ডায় আমাকে একজন ডাক্তার 100 টাকা দিয়েছিলেন। সো তখন কিন্তু 100 টাকা অনেক টাকা ওই টাইমে। তো সেই 100 টাকাটা আমি ল্যামিনেট করে রেখে দিয়েছিলাম। সো এরপরে এরকম এই 300-500 জার্নি দিয়ে শুরু, তারপর সেটা তুমি রেখে দিতে মোস্টলি? হ্যাঁ, শুরুর দিকে রেখে দিতাম এবং পরবর্তীতে যখন আমি বেশ অ্যাক্টিভ হয়ে গেলাম, একটা সময় আসলো যখন আমার প্রচুর অনুষ্ঠান হচ্ছে এবং আমি সেই নোয়াখালীর ছোট্ট ঐশীটা থাকতেই আমি দেখা যাচ্ছে মাসে 31 দিনে আমি 32-33টা অনুষ্ঠান করছি, এর মধ্যে স্কুলে যাচ্ছি, পড়াশোনাও করছি। আমার তখন থেকেই জার্নিটা এরকম। এবং আমার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন যে অনুষ্ঠানের সময় অনুষ্ঠান, পড়াশোনা করবা এর ফাঁকে। এবং ওই সময় সবাই হয়তো শুনে অবাকও হতে পারে, কেউ কেউ হয়তো খুব তাচ্ছিল্যও করতে পারেন, বাট আমার জীবনের গল্পটা তো সত্য। আমার ওই সময়ে এমন হতো যে আমি তখন যে কমার্শিয়ালি অনুষ্ঠানে যেতাম, আমি তো তখন মেডিকেলে পড়তাম না, তো এত সিনসিয়ারিটির কিছু ছিল না, কিন্তু স্টিল আমার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, বই নাও। এবং তিনি আমাকে ওই ব্যাক স্টেজে আমাদেরকে যেখানে রেস্টের জন্য রাখা হতো, বই নিয়ে বসো। আমি বই নিয়ে বসতাম এবং আমি তখন তো ছোট ছিলাম, পড়বো না, ভাল লাগে না, ভাল লাগছে না, বাট আব্বু তো অনেক স্ট্রিক্ট ছিলেন,
তখন বইটা অ্যাটলিস্ট সামনে নিয়ে বসে থাকলে কি হয়, অ্যাটলিস্ট দুইটা শব্দ তো মাথায় ঢুকে। হ্যাঁ, মানে আমি যদি মুখ দিয়েও না পড়ি, আমার চোখে তো আমার পড়াগুলো তো পরিচিত হচ্ছে। তো তখন থেকে আব্বু আসলে ওভাবে আমাকে রেডি করেছেন একটা বিগার জার্নির জন্য। তোমার জার্নি নিয়ে অনেক কথা হলো, এবার আমরা একটু বর্তমান পরিস্থিতি নিয়েও গল্প করতে চাই। একুশে টেলিভিশনে লাস্ট কবে এসেছিলে মনে আছে, কত সালে? আমার বেশ একটা লম্বা সময় আগে আসা হয়েছে, হবে সেটা 17-18-তে। আমরা যে ওই সময়টা একটা জমজমাট সময় ছিল ফোনো লাইভের, রাইট? তো তখন তো আমরা ফোনো লাইভ কনসার্ট করতাম রাতে। ঘটনার কথা মনে পড়ছে? হ্যাঁ, খুবই স্পেশাল একটা ঘটনা একুশে টিভির, যেটা আমি আসলে কখনোই ভুলতে পারবো না। আমরা যেখানে লাইভ করছিলাম আমাদের স্টুডিওটা, তো আমি স্টুডিওতে থাকা অবস্থায় শুনলাম যে কোনো একজন নিচ থেকে খুব আওয়াজ ক্রিয়েট করে সে নিচে ফাইট করে সে উপরে উঠে স্টুডিওর দরজা ধাক্কায় একদম ভিতরে চলে আসছে একজন ঐশীকে দেখবে সে। সো আমি যতটুকু জানি যে তাদেরকে, মানে আমাদের একুশে টিভির যারা আছেন তাদেরকে খুব ঝামেলা পোহাতে হয়েছে তাকে সামলাতে, কারণ সে একদম টোটালি মানতে নারাজ ছিল। সে যখন জানে যে এখানে লাইভ হচ্ছে, সে একুশে টিভিতেই ডিরেক্ট চলে আসছে, সে ঐশীকে দেখবে, ঐশীর সাথে সে কথা বলবে, সে আমাকে অনেক ভালোবাসে। সে যদিও এই ভক্ত তোমাকে অনেকদিন জ্বালিয়েছে। হ্যাঁ, তাকে আমি মনে রাখতেই হবে, কারণ সে ওই সময়টাতে আমার মেডিকেলেও চলে যেত এবং যাকে তাকে ধরে বলতো ঐশীকে দেখছো, ঐশীকে দেখছো। এটা আমার একটা খুব মজার একটা এক্সপেরিয়েন্স। এবং আমরা মেকআপ রুমে কিন্তু গল্প করছিলাম অনেক, যে ঐশী রাস্তাঘাটে বের হওয়ার পরে কি ধরনের সিচুয়েশন তৈরি হয়। তো এরকম কয়েকটা স্টোরি একটু বলো অডিয়েন্সকে সাথে রেখে, শুনি গল্পগুলো। আমার কিছু মিক্সড প্রতিক্রিয়া আমি পাই। মিক্সড কেন বললাম, আমি তো ব্যক্তিগত জীবনে খুবই সিম্পল লাইফ লিড করি, এটা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে তারা জানে। না, আমিও জানি, আমরা একসাথে জিমে যাই বাই দ্য ওয়ে। মানে ধরো জিমও তো একটা, তাও এমন একটা জায়গা যেখানে অনেক পরিচিতদের সঙ্গে দেখা হয়, সেখানেও হয়তো আমি আমার সঙ্গীত শিল্পী হিসেবে যে ইমেজটা ওটা ধরে রাখার চেষ্টা করি, কিন্তু ব্যক্তি জীবনে আমি খুবই 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 সাধারণ লাইফ লিড করি, একদম একটা সাধারণ মানুষ যেমন লিড করে সেরকম। তো সেই জায়গা থেকে আমি একদম চশমা টশমা পরা সেই সাধারণ মেয়েটা অনেকে বাইরে দেখে চেহারা একটা সিমিলারিটি পায়, কিন্তু বুঝে উঠতে পারে না এটা কি সেই ঐশীটা। তো স্বাভাবিক মেকআপ থাকে না, বা কাপড় ধরো নরমাল টি-শার্ট পরে বের হচ্ছে, হ্যাঁ হয়তো নরমাল টি-শার্ট পরে বের হচ্ছে, বাট একদম কামিজ টামিজ পরছি, তো ওই লুকে তো চশমা পরা ওই লুকে তো আমাকে কেউ চিন্তাই করতে পারে না, তো হয়তো ওভাবে চিনতে পারে না, ওটা একদম অন্য দুনিয়া। আবার যখন আমি অ্যাপ্রন পরি তখন আবার আরেকটা মানুষ, তখন অন্য দুনিয়া। তো এই কারণে যেটা দেখা যায় যে আমি প্রায় জায়গায় ফেস করি যে আমি একটা কনফিউজড চোখ দেখি। আমি না এটা বুঝি, হ্যাঁ আমি এটা বুঝি, যখনই একটা কনফিউজ চোখ দেখি তখনই বুঝি যে হ্যাঁ, তখন আমার হাসি চলে আসে যে হ্যাঁ ভাই আমি ঐশী। এটা তো একটা কমন দৃশ্য। এই যে অদ্ভুত অদ্ভুত ঘটনাও অনেক ঘটে, সেই সাথে অনেক ভালোবাসাময় ঘটনাও ঘটে। কেমন লাগে আসলে একটা পর্যায়ে এসে? খুব ভালো লাগে। মানে কখনো কি নিজেকে এইভাবে এই জায়গাটায় কল্পনা করেছো এর আগে? কল্পনা আসলে করিনি, কল্পনা শুরুর দিকে করিনি, কারণ আমি তো মফস্বল থেকে এসেছি, আমি বড় হয়েছি 7 বছর বয়স পর্যন্ত রংপুরে, এবং তার পরের বাকি সময়টা আমার মেডিকেলের জার্নির আগ পর্যন্ত আমি নোয়াখালীতেই ছিলাম, মানে আমার যে কলেজ লাইফটা সেটা আমার নোয়াখালীতেই কেটেছে। সো আমরা সেই সময় পর্যন্ত আমি এবং আমার পরিবার আমরা কখনো আসলে কল্পনা করিনি আমরা এই নগর জীবনে আসব, তারপরে এই বড় স্বপ্নের পিছে যেই লড়াইটা সেই লড়াইটা লড়বো, এটা আমরা আসলে এভাবে ভাবিনি। তবে আমার এবং আমার পরিবারের গানের প্রতি ছিল অগাধ ভালোবাসা, সেই ভালোবাসা থেকে আমরা তখন করতাম, এবং আস্তে আস্তে যখন আমার পথ চলাটা সামনে আগাতে থাকলো তখন আমার বাবা দেখলেন যে না, আমার বাবার কাছে মনে হয়েছে যে একটা ভালো সম্ভাবনা আছে।
তার সেই বিশ্বাসের জায়গা থেকে তিনি আস্তে আস্তে আমার মিউজিক্যাল লাইনে আমার জীবনটাকে এবং আমার পরিবারের জীবনটাকে ইনভেস্ট করা শুরু করে। প্রত্যেকটা মেয়ের কাছে মনে হয় তার বাবাই তাদের রোল মডেল বা আইডল। প্রত্যেকটা মেয়ের কাছে এই জায়গাটা আমি কেন এক্সপ্লেন করব, প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা রোল মডেল হলেও আমার বাবা সত্যিই ডিফারেন্ট ছিলেন। এবং এটা আমাকে যারা মিডিয়াতে চেনেন এবং যারা অনেক দিন থেকে আমার পথ চলাটা দেখেছেন আমার বাবার থ্রুতে, তারা সবাই আমার বাবাকে অনেক পছন্দ করে এবং এখনও দেখা হলে আব্বুর প্রশংসায় পঞ্চমুখ থাকে। এবং সবাই যারা চেনেন আব্বুকে রিলেট করতে পারবেন যে তিনি অসাধারণ পার্সোনালিটির, খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব দারুণ মস্তিষ্কের একজন মানুষ ছিলেন। এবং আরেকটা ব্যাপার যোগ করতে চাই, ধরো আমরা মেয়েরা কিন্তু আমাদের পার্টনারদের মধ্যে বাবার একটা ছায়া খুঁজি সব সময়, যে বাবার মতো ওই কেয়ারিংটা সে আমাকে ওরকম হবে, কেয়ারিং হবে বা আন্ডারস্ট্যান্ডিং হবে বা ওরকম রেসপেক্টফুল হবে। তুমি কি, তোমার মধ্যে কি একই জিনিস কাজ করেছে কিনা? আমার মধ্যেও একই জিনিস কাজ করেছে। বাবা তো বাবাই, বাবার রিপ্লেসমেন্ট আসলে আমার বাবার রিপ্লেসমেন্ট এটা কখনোই সম্ভব না, মানে ইম্পসিবল। আমার আব্বুর জায়গা কখনো কেউ নিতে পারবে না। বাট আলহামদুলিল্লাহ আমি খুবই সৌভাগ্যবান, আমি সেরকমই কেয়ারিং একজন হাজব্যান্ড পেয়েছি যে আসলে শুধু আমি ব্যক্তি মানুষটাকে নিয়ে কনসার্ন থাকে বা কেয়ারটা করছে তা না, সে আমার প্রফেশনাল লাইফটাতেও আমাকে যেই গাইডলাইনগুলো দেয়, যেখানে আমি অনেক জায়গায় আমার বাবার প্রতিচ্ছবি পাই কিছু কিছু। অবশ্যই কখনো আমার বাবার মতো হবে না, বাট কিছু কিছু গাইডলাইন সে দেয় যে এই জায়গাগুলো তুমি এভাবে করবে, এই জায়গাগুলো এভাবে করলে সুন্দর হবে তোমার, বা তোমার ক্যারেক্টারের সঙ্গে এই জিনিসটা যাচ্ছে, এই যে ভাবনাটা সে আমাকে নিয়ে ভাবে, ওই ভাবনার সঙ্গে অনেকখানি সিমিলারিটি আছে বাবার সঙ্গে। যদি ওই বিষয়টা নিয়ে তুমি একটু ট্রোলড হয়েছো, তারপরে জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই মিমিক্রি করার গুণটা কোথায় পেলে? এটা আসলে গুণ কিনা জানি না, এটা গুণই তো, এটা তো পারে না সবাই। তুমি অনেকের মিমিক্রি, এটা হচ্ছে যাদেরকে আমি ভালোবাসি, এটা আমার মানে পরিবার এটা খুব রিলেট করতে পারবে। ছোটবেলা থেকে আমার যার প্রতি ভালো লাগা থাকে বা যাদেরকে আমি ভালোবাসি, তার ছোটখাটো অনেক কিছু দ্বারা আমি খুব ইনফ্লুয়েন্সড হই। আচ্ছা, সো আমি যাদেরই মিমিক্রি করেছি প্রত্যেকেই আমার আসলে ফেভারিট। এই জন্যই আসলে ওই তাদের স্টাইলটা আমি নিজে নিজে হয়তো বাসায় দুষ্টুমি করি, সেটাই একটু মিমিক্রি করেছি। এখন মানুষের যেটা হয়েছে যে যখন আমরা এখনকার যুগের যেই ধারা সেই অনুযায়ী ছোট ছোট করে রিল যখন প্রচার করি, দেখা যায় কি আগের কনটেক্সট আর পরেরটা, মানে তুমি ডাইরেক্টলি বলো, সমস্যা নাই, কথা বলার আগে এবং পরে যে কনটেক্সট থাকে সেটা তো মানুষ বুঝে উঠতে পারে না। অনেক সময় দেখা যায় কি যে ছোট্ট মাঝখানের এক জায়গার ক্লিপ যদি একটু ভাইরাল হয়ে যায়, তখন তো মানুষ শুধু ওই জায়গাটাই দেখছে। এখন আমি যখন একটা ছোট্ট ক্লিপ দেখব, সেখান থেকে আমি আগে পরের কথা তো আমি শুনিনি, সো আমি ওটা তো জাজ করতে পারবো না, আমি ওটা বুঝবো না। সো না বুঝলে স্বাভাবিক আমি ওই ছোটো পার্টটা নিয়ে চিন্তা করব। এখন ধরো মিমিক্রি মানে কি, মিমিক্রি মানে অবশ্যই আমি একটু বাড়িয়েই করব। এখন আমি বাড়িয়ে করার সময় যদি এভাবে কিছু করি, তা আমি নিশ্চয়ই কথা বলার সময় এভাবে বলছি না, রাইট? বাট মিমিক্রি করার সময় আমি এভাবেই করব। সো ওই জায়গাটা আর কি হয়তো মানুষ ক্যাচ করতে পারেনি প্রথমে যে এটা আসলে আমি ছিলাম নাকি আমি অন্য কারো মিমিক্রি করছিলাম। আচ্ছা, আরেকটা সিরিয়াস ব্যাপার হচ্ছে, কয়েকদিন আগেই নিউজ ছড়িয়ে গেল যে তুমি মব অ্যাটাকের শিকার হয়েছো। একটা শো এর মধ্যে ভাঙচুর হলো, একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে তুমি একটা উঁচু পাঁচিল বা প্রাচীর বলে অনেকে, ওইখান থেকে পার হচ্ছে। তোমার চুলটা অনেক লম্বা, বাই দ্য ওয়ে তোমার চুলটা অনেক ছোট দেখি, আমি না অনেক লম্বা চুলের একটা মেয়ে পার হচ্ছে, মেয়ে ছিলেন যিনি, যদিও ঘটনাটা আনফরচুনেট, অনেক মানে খারাপ একটা ঘটনা। ওই ঘটনার সঙ্গে আমার কোনোই সম্পৃক্ততা নেই। আমাদের যেই অনুষ্ঠানটি ছিল, আমি খুবই আলহামদুলিল্লাহ ভালোবাসা নিয়ে সাকসেসফুলি অনুষ্ঠান শেষ করে সেই জায়গাটা পরিত্যাগ করার পরে সেখানে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত থেকে ঝামেলা হয়েছে। সো সেই ঝামেলায় হয়তো ওখানে ভেতরে যেই সাধারণ জনগণ ছিলেন তাদের মধ্যে কোনো একজন মেয়ে ওভাবে পার হয়েছেন এবং সেই পার হওয়ার ভিডিওটা
কোনো একটা জায়গা থেকে মাধ্যম থেকে ভুলভাবে লেখা হয়েছে যে এটা ঐশী। তো ওই ভুল তথ্যটা তারা হয়তো জানতেন না, তারা না জেনে ভুল তথ্যটা দিয়েছেন। কারণ স্বাভাবিকভাবে বুঝতে হবে আমি যেই ড্রেসটা পরা ছিলাম এটা সেই ড্রেস না, আমার হেয়ার স্টাইল এটা ছিল না, আর তাছাড়া আমার চুলও ছোট। মানে যারা আমাকে চেনেন তারা দেখেই বুঝেছেন যে এই মানুষটা আসলে আমি না। সো এটা আমিও আপনাদেরকে ক্লিয়ার করে দেই, সেই মানুষটা একদমই আমি না। এবার একটু জানতে চাই যে ঐশী রান্না বান্না করতে পারে? এখন টুকটাক পারি। এখন টুকটাক পারো? কোন রান্নাগুলো বেশি ভালো পারো? দেশি রান্নাগুলো বেশি ভালো পারো বোধহয়। দেশি রান্না আমি একেবারেই পারি না। আচ্ছা। আমি যেটা হয়েছে শৌখিন রাঁধুনি হলে যা হয় আর কি, শৌখিন রাঁধুনি হতে আমার এমনিতেই একটা বয়সের পর যেটা হয় যে 6 মাস পর 7 মাস পর একবার একটু মন চাইলো কোনো একটা রেসিপি দেখে যে এটা একটু চেষ্টা করব, তো হয়তো বাসায় চেষ্টা করতাম, এরকম ছিল। তো বিয়ের পরেও যখন শ্বশুরবাড়ি গেলাম তখন এরকম মাঝে মধ্যে সবার জন্য একটু তেহারি, গরুর মাংস, পোলাও, মানে এই ধরনের যে স্পেশাল আইটেমগুলো আছে এগুলো আমি টুকটাক একটু চেষ্টা করেছি। তো এখন যেটা হয়েছে মাঝে মধ্যে চেষ্টা করতে করতে মোটামুটি একটুখানি হাত এসেছে। আর আমার কাছে একটা জিনিস মনে হয় এখানে একটু আমার না আম্মুর প্রশংসা করে দেই, সেটা আমার মা অনেক ভালো রাঁধুনি। তো আমার কাছে মনে হয় জেনেটিক্যালি হয়তো তার হাতটা কিছুটা তো আসেই। তো এখন একটু মাঝে মধ্যে করতে করতে স্পেশাল দিনগুলোতে স্পেশাল আইটেমগুলো একটু চেষ্টা করি মাঝে মধ্যে। ঢাকার বাইরে তো তোমার রংপুর এবং নোয়াখালীতে সবচেয়ে বেশি সময় কেটেছে, না? লম্বা সময় থাকা হয়েছে। দুইটা জেলার ভাষাই কি তুমি পারো? রংপুরেরটা ছোটবেলায় পারতাম, যেহেতু 7 বছর পর্যন্ত আমার বড় হওয়াটা ওইখানে হয়েছে। তো যখন রংপুর থেকে নোয়াখালী আসি তখন আম্মু বলতো যে ওই সময়টাতে, ছোট সময়টাতে আমি বাচ্চাদের যে রাগ জিদ ওই সময়টাতে মাঝে মধ্যে রংপুরের টানই চলে আসতো। বাট এখন আমি আসলে রংপুরের ভাষাটা একদম ভুলে গিয়েছি। বাট নোয়াখালীতে যেহেতু আমার প্রায় 2003 থেকে 2015 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমি নোয়াখালী থেকেছি। সো এই যে লম্বা সময়টা, এই সময়টাতে আমি নোয়াখালীর ভাষা শুনতে 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 আমি এই ভাষাটা এখন বুঝিও ভালো, আর কিছুটা খানিকটা বলতেও পারি। নোয়াখালী ভাষা কিন্তু বেশ কঠিন। হ্যাঁ, আমার আসলে বলা হতো না, কারণটা হচ্ছে এটা অনেকে বলতে পারে যে এটা তো তোমার মাতৃভাষা, তোমার বলতে পারা উচিত। বাট আমার বলা না হওয়ার একটা কারণ হচ্ছে আঞ্চলিক ভাষা বললে একটা আঞ্চলিকতার টোন থেকে যায়। তো আমার বাবা সবসময় বলতেন যে শুদ্ধ ভাষায় কথা বলবে, কারণ তুমি গান গাও, সো তোমার গানের জন্য তোমার বাচনভঙ্গি সুন্দর হওয়াটা জরুরি। সেই কারণে আব্বু বাসায় অ্যালাউ করতেন না। আচ্ছা। তো মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে যখন আড্ডা দিতাম তখন দুষ্টুমি করে টুকটাক বলতাম, তখন তো আব্বু আম্মু দেখতে পাচ্ছে না। বাট তখন বন্ধুরাও বলতে দিত না, কারণ ওরা বলতো তুই বলিস না ভাই, তুই বললে খুব হাসি পায়, নোয়াখালী ভাষাটাই হাস্যকর হয়ে যায়, তোকে দিয়ে হবে না। এই এখন আমার শুনতে ইচ্ছে করছে, ধরো কাউকে যদি তুমি বকা দিতে চাও তাহলে নোয়াখালীর ভাষা কিভাবে বকা দিবে? আমার মনে হয় না আমি ওটা অতটা সুন্দরভাবে এখন পারবো, বাট কিছুটা যতটুকু আসে একটু চেষ্টা করো। না রে ভাই, তাহলে বকা না দিতে চাইলে নরমালি আড্ডা দিতে আরে মাফ করি দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আই হাইতান না মানে হচ্ছে আমি পারবো না। এই এবার কিছু শর্ট কোয়েশ্চেন বা র্যাপিড ফায়ারও বলা যায়, সেগুলোতে যাচ্ছি। তো তুমি অল্পতে উত্তর দিলেই হবে। তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার সব অনেক, মাঝে মাঝে আমি জিজ্ঞেস করে যে তোমার প্রিয় না কোনটা, কারণ আমি খুবই ফুডি, আমার খেতে খুব ভালো লাগে, আমি সব ধরনের খাবার পছন্দ করি। এমন কখনো হয় যে মাঝরাতে তুমি গান গাচ্ছ আর নাচতেছো একা একা? হ্যাঁ, অনেক হয়। এটা আজকেও হয়েছে। আমি একা একা মেকআপ করছিলাম, আমি সাউন্ড বক্সে একটু এনজয় করার মতো গান চালিয়ে দিয়ে আমি নিজে এরকম করতে মেকআপ আমি প্রায় করি। ওকে, পছন্দের হলিডে ডেস্টিনেশন তোমার কোথায়? আমি আসলে এত আমাদের প্রফেশনের কারণে বাইরে ঘোরা হয়, সো যখনই ওই সুযোগটা আসে মনে হয় যে হ্যাঁ 2টা দিন শুধু বাসায় থাকবো, নিজের মতো করে সময় কাটাবো, নিজের যা ভালো লাগে করব, খাবো দাবো, রেস্ট নিব, ঘুমাবো, আরাম করব, টেলিভিশন দেখবো। ওকে, গান গাইতে গাইতে হঠাৎ এমন হতেই পারে যে ধরো লিরিক্স ভুলে গেছো বা কোনো একটা মিস্টেক হয়েছে, কিভাবে ম্যানেজ করো? স্টেজে যে গানগুলো গাই সেই গানগুলো তো একদম ঠোঁটের আগায় থাকে, তো ওগুলো ভুল
খুব কমই হয়, বাট এরকম হয় মাঝে মধ্যে যে স্টেজে হয় না হঠাৎ মাঝে মধ্যে আমাদের ব্ল্যাঙ্ক হয়ে গেছে, জানা জিনিস ব্ল্যাঙ্ক হয়ে গেল, মনে আসছে না, তখন হয়তো মিউজিশিয়ানদেরকে ইশারা দিয়ে দেই যে তোমরা একটু কন্টিনিউ করো, বা অডিয়েন্সের সঙ্গে একটু দুষ্টুমি করে নিই, ততক্ষণে মনে চলে আসে, তারপরে ম্যানেজ করে ফেলি। ওকে, কফি নাকি চা? এত সহজ প্রশ্ন। বোথ। পারফরম্যান্সের আগে তোমার কি কোনো রিচুয়াল আছে কিনা যেটা তুমি করো? এটা কি সত্যিটা বলতে হবে? সত্যিটা। প্রথমত পারফরমেন্সের আগে আমি খুব নার্ভাস থাকি, প্রত্যেকটা পারফরমেন্সের আগে আমি নার্ভাস থাকি। মানে এত ছোটবেলা থেকে স্টেজের সঙ্গে পরিচিত, আমাকে প্রায়ই আমার ফ্যামিলি মেম্বার বা অনেকেই জিজ্ঞেস করে যে কেন নার্ভাস, কেন? মানে যেখানে বলা হয় ঐশী হচ্ছে বেস্ট পারফর্মার, কিন্তু উত্তরটা তো ডিফারেন্ট, প্রত্যেকটা অডিয়েন্স ডিফারেন্ট, সো একটা চ্যালেঞ্জ থাকে, এই জন্য প্রত্যেকটা প্রোগ্রামের আগে আমি খুব নার্ভাস থাকি। সো ওই সময়টা একটু দোয়া করতে থাকি, নিজেকে কাম করতে থাকি যে আল্লাহ ভরসা, সব ভালো হবে, ইনশাআল্লাহ ভালো হবে। ফোনে, নিজের ফোনে প্লে হওয়া সবচেয়ে বেশি গান কোনটা বা কোনগুলো, বা কোনো জনরাও বলতে পারো? আমি প্রচুর গান শুনি, এবং আমি অনেক ধরনের গান শুনি। সো আমার আসলে প্লেলিস্ট স্পেসিফিক কিছু অনেক, হ্যাঁ স্পেসিফিক না, আমি এমনও করি অনেক সময়, প্রায় সময়ই এমন করি যে হয় না যে একটা কমন প্লেলিস্ট চলতে চলতে এই গানগুলো আমার জানা হয়ে গেছে, আমার শুনতে খুব ভালো লাগে, মানে আমি নিজে গাওয়ার জায়গাটা একদম আলাদা, আমি গান নিজে শুনতেও খুব পছন্দ করি, আমি নিজে একজন মিউজিক লাভার। রাতের কোন সময়টা গান গাইতে বেশি পছন্দ করো? রাতে, একদম মধ্যরাতে। হ্যাঁ, মধ্যরাতে। পারফর্ম করার আগে নিজের কোনো লাকি কোনো চার্ম আছে কিনা, কিছু আছে কিনা যে এরকম এই জিনিসগুলো প্রতিবার আমাকে গুড লাক এনে দেয়, এরকম হয়েছে কিনা? কিছু জিনিস আছে এরকম, তার মধ্যে একটা হচ্ছে, এটা আমি অবশ্য কখনো বলিনি, বাট এটা আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও কখনো বলিনি, সেটা হচ্ছে আমার যেই মাইক্রোফোন এবং ইনিয়ারের যে সেটটা আছে, আমার মানে ব্যক্তিগত মাইক, সো আমার মাইক্রোফোনটা আমার কাছে স্পেশাল লাগে কেন, এটা আব্বু গিফট করেছিলেন। আচ্ছা। তো সেটাই আমি এখনো ব্যবহার করছি, এবং এই কারণে সামহাউ আমি এটা তো আমার ইনস্ট্রুমেন্ট, সো আমি আমার এই ইনস্ট্রুমেন্টটার সাথে খুব ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছি। আমার মাঝে মধ্যে এখন মনে হয় যে এই মাইক্রোফোনটা না থাকলে অন্য মাইক্রোফোন যদি দেয় তখন আমার একটু আনইজি লাগে, তখন আমি বলি না আমি আমারটা দিয়েই করব। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি তুমি অ্যাক্টিভ থাকো কোথায়, বা নিজের পছন্দের প্ল্যাটফর্ম, ধরো ইনস্টাগ্রাম নাকি ফেসবুক নাকি ইউটিউব হতে পারে? সোশ্যাল মিডিয়াটা আমি আসলে, তুমিও খেয়াল করলে দেখবে, আমি সোশ্যাল মিডিয়াটা খুব কাজের ক্ষেত্রেই আসলে ব্যবহার করি। কাজের ক্ষেত্রে বলতে আমার প্রোফাইলে যাও বা পেজে যাও, যেখানেই যাও দেখবে যে আমার শুধু কাজের পোস্ট এবং কাজের শেয়ার। তোমার কোনো মিউজিক ভিডিওতে যদি কোনো কার্টুন ক্যারেক্টার প্লে করতে বলা হয় তোমাকে, তুমি কিছু পছন্দ করতে চাও? আমি তো এই কথা বলতে গেলে, একটু আগে আম্মু বললো না যে আমি অনেক আবেগী, বলতে গেলে ভিতরের অনেক কথা বলে ফেলি, আর যখন বলি না তখন খুব চুপচাপ বসে থাকি। আমি কিন্তু কার্টুন এখনো দেখি। আচ্ছা, তো এর বেশি আর বলবো না, পরে মানুষ এটা নিয়ে খুব হাসাহাসি করবে। হাসাহাসি করার কিছু না, এমন চাই না যে কোনো ক্যারেক্টার আমি আমাকে করতে চাই, এরকম চাই না, বাট হ্যাঁ আমি মাঝে মধ্যে থাকে না যে কিচ্ছু ভালো লাগতেছে না, তখন দেখা যায় কি যে পছন্দের খাবারটা খেতে খেতে একটু 20টা মিনিট কার্টুন দেখলে মনে হয় যে ওকে সব বড়দের মতো প্রেশার রিলিজ হয়ে গেছে, আর এখন মনটা আবার বাচ্চা মন হয়ে গেছে। আচ্ছা, আমার প্রশ্ন মোটামুটি শেষ। আর যেই ঘটনা ঘটে গেছে এরপরে কি তোমাকে মিমিক্রি করতে বলা হলে তুমি আর করতে চাও? না, এই জন্য আমি করব, তবে আমার ব্যক্তিগত সার্কেলে করব, তোমাকে দেখাবো না, মানে অফ ক্যামেরায়, বাট এক জায়গায় করেছি, সেটা মানুষ দেখেছে, উপভোগ করেছে। তো শেষ করব আজকে, অনেক গল্প করলাম, অনেক লম্বা সময় ধরে। তোমার গানও শুনতে চাই, গানটা শুনতে শুনতে আমরা চলে যাব, কিন্তু তার আগে অডিয়েন্সকে কিছু বলতে চাইলে তুমি ক্যামেরাতে বলতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ আপু, আমরা সবসময় স্টেজে দেখা করেছি, আজকে গল্প করলাম, খুবই ভালো লাগলো। আমার কাছে আসলে মনেই হয়নি যে আমি কোনো টেলিভিশনে ইন্টারভিউ দিতে এসেছি, আমার মনে হয়েছে আমরা দুজনেই গল্প করলাম আসলে। এবং যারা আমার দর্শক এবং শ্রোতারা আছেন, আপনারা আমার আলহামদুলিল্লাহ যে জার্নিটা আমি এতদিন কাটিয়ে এসেছি,
এই সময়টাতে আমার সঙ্গে ছিলেন, আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন। আমাকে সামনের দিনগুলোতেও এভাবে আমার পাশে থাকবেন, যেন আমি সামনে নিজেকে একজন অসাধারণ শিল্পী হিসেবে তৈরি করে যেতে পারি এবং একজন ভালো মানুষ হতে পারি। আর ডাক্তারি জায়গাটাতেও যেন একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারি, একজন চমৎকার মানুষ হিসাবে যেন নিজেকে তৈরি করতে পারি। আমি মনে করি আমার তো বয়স এখনও অনেক কম, আমি অনেক ছোট। আমি একটা পরিণত বয়সে যেতে যেতে যেন এমন একজন মানুষ হতে পারি যেই মানুষটাকে মানে মানুষ বলতে পারে যে হ্যাঁ, এরকম একজন মানুষ আমার বাচ্চা হোক। তো সেই পার্সোনালিটিটা যেন আমি আমার তৈরি করতে পারি, সেই জন্য সবাই দোয়া করবেন। অনেক ধন্যবাদ আজকে আমার গেস্ট হওয়ার জন্য। ইনশাআল্লাহ আমাদের আরো খুব দ্রুত দেখা হয়ে যাবে, হয়তো এরকম গল্পে অথবা ব্যাক স্টেজে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক ভালো থেকো, আর থ্যাংক ইউ সো মাচ। আরেকবার অনেক ধন্যবাদ। আর একুশে টেলিভিশনের যারা আছেন, আমরা তো আসলে এখানে বসে বসে গল্প করলাম, কিন্তু আমি সবসময় বলি যে ক্যামেরার আড়ালে যেই মানুষগুলো কাজ করেন সেই মানুষগুলোই আসলে একটা সুন্দর প্রেজেন্টেশন আপনাদের কাছে নিয়ে আসে। তো এই ক্যামেরার পিছনের মানুষগুলোকে তো আপনারা দেখতে পাচ্ছেন না, এই মানুষগুলোর জন্যই আসলে এত চমৎকার আয়োজন আপনারা দেখতে পান। আমার পক্ষ থেকে একুশে টেলিভিশনের সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। আর গান শোনাবো, গান তো আসলে সব জায়গায় গেলেই শোনানো হয়। একদমই। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, যাতে তোমার গান শুনতে শুনতে চলে যেতে পারি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি বরাবরের মতো আজকের এপিসোডটাও আপনারা আনন্দ নিয়ে দেখেছেন, এবং আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে আপনাদের প্রিয় কোনো আর্টিস্টকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, থাকবেন একুশে টেলিভিশনের সাথে। শুনবো ঐশীর গান। তোর ভাবনায় অসীম মায়ায় ডুবে থাকি সারাক্ষণ, তোর মতো আর কেউ নেই আমার এত বেশি আপন। তবু ভালোবেসে যাব, বুকেতে আগলে রব, আসেও যদি মরু। আর কাউকে পাবি না এমন ভালোবাসবে আমার মতন, আর কাউকে পাবি না এমন ভালোবাসবে আমার মতন। থ্যাংক ইউ।